3 ঘন্টার ঝুম বৃষ্টিতে পানিতে ভাসল ঢাকা। একটানা এই ভারী বর্ষণে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকা। সড়কে যানবাহন বিকল হয়ে ব্যাহত হয় চলাচল। নিচু এলাকায় বাড়িঘরে ঢুকে পড়ে নোংরা পানি। এতে ছুটির দিনে নাকাল হন রাজধানীবাসী। দিনের আলো ফোটার আগেই ঝুম বৃষ্টি রাজধানীতে। এতে জলাবদ্ধতা প্রায় নগরীর বেশিরভাগ এলাকা। মিরপুরে টানা বর্ষণে পানির নিচে সড়ক। ছুটির দিন হলেও প্রয়োজনে বাইরে বেরিয়ে বিপাকে পড়েন অনেকে। একই অবস্থা ধানমন্ডির ২৭ নম্বরে। ভারী বৃষ্টিতে সড়কে প্রায় কোমর পানি। এতে বিকল হয় যানবাহন, ব্যাহত হয় চলাচলও। ফকিরাপুল, নয়াপল্টন, নিউ মার্কেট, কাউরান বাজার সহ রাজধানীর বেশিরভাগ এলাকা হয়ে পড়ে জলাবদ্ধ। এছাড়া নিচু এলাকায় বাড়িঘরেও ঢোকে পানি। পয়ঃবর্জ্য সহ নোংরা এই পানিতে পরিস্থিতি হয়ে পড়ে ভয়াবহ। গ্যাসের বিল তুলতে যাচ্ছিলাম, এই জন্য আর কি পানি বেশি। বাট গত 2 বছরে এরকম কোনোদিন পানি হয় নাই এইখানে অ্যাকচুয়ালি। তো আজকে এই ভোগান্তি এইটা যে পায়জামা ভিজে গেছে, অনেক কষ্ট হচ্ছে। এই মুহূর্তে দরকার নৌকা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি নগর কর্তৃপক্ষ। ডুববাসীর এই কালভার্ট এবং এই খাল বন্ধ করে দেওয়ার কারণে আজকে ডুববাসী তলায় যেতেছে। আসা যাওয়া, মনে হাট বাজারে যাইব মানুষ, চলাফেরা, অফিসে যাইব, সব সমস্যা। বৃষ্টি হলে পানি জমে যায়, ড্রেনেজ সিস্টেম তো উন্নত হয় না, আর রাস্তায় খানাখন্দে ভরা, খুব সমস্যা। কখন যে কি সমস্যা হয়ে যায় যে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে দায়ভার তো কেউ নেয় না। যার অ্যাক্সিডেন্ট হয় শুধুমাত্র সেই বুঝে। পরে পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে পড়ে যে সড়কে চলাচলে হাতে সময় নিয়ে বাইরে বেরোনোর পরামর্শ দেয় ডিএমপি। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলাবদ্ধতা নিয়ে আরো জানাতে রাজধানীর ধানমন্ডি এবং সেগুন বাগিচা এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে ধানমন্ডিতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ধানমন্ডির বেশ কিছু সড়ক পানিতে তলিয়ে গেছে, এখন কি চিত্র আপনি দেখছেন আর নগরবাসী কি বলছে? দেখুন, আজকে সকালের যে বৃষ্টি হয়েছে, অর্থাৎ যে ভারী বৃষ্টি হয়েছে, সেই ভারী বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকায় কিন্তু আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে অনেক বেশি যে ভোগান্তিটি আসলে তৈরি হয়েছে সেটি হচ্ছে ধানমন্ডি ২৭ নম্বরের যে সড়কটি, অর্থাৎ মিরপুর সড়ক হিসেবে যে সড়কটি পরিচিত, সেই সড়কটি রাপা প্লাজার সামনেকার যে সড়ক, এই সড়কে সকাল থেকেই আসলে জলাবদ্ধতা তৈরি হলেও এখন পর্যন্ত কিন্তু আসলে এই সড়কটি থেকে পানি নেমে যায়নি এবং পানি নামানোর জন্য কোনো ধরনের কোনো ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত আসলে দেখতে পাচ্ছি না। যে কারণে এই সড়ক আসলে যারা ব্যবহার করার জন্য আসলে বের হয়েছিলেন তারা বেশ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক যানবাহন, বাস, সিএনজি, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহনগুলো এই পানি দিয়ে যাওয়ার সময় আসলে নষ্ট হয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাওয়ার কারণে এই যানবাহনগুলো কিন্তু আসলে রাস্তার উপরে রেখে দেওয়া হচ্ছে। এই যানবাহন নষ্ট হয়ে যাওয়ার কারণে পেছনের যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো কিন্তু আসলে ঠিকমতো পারাপার হতে পারছে না, যে কারণে আসলে এখানে এক ধরনের যে যানজটের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে আজকের যে বৃষ্টি, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে বরাবরই যেটি আসলে বলা হয় যে জলাবদ্ধতা নিরসনে চাচ্ছিলাম আদিলুর, একটু জানতে চাই যে কয়েক ঘন্টা বৃষ্টিতেই কিন্তু ডুবে গেছে ঢাকার, সমস্যাটা আসলে কোথায়? আর জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্প বা যে উদ্যোগগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়, তার মানে সেগুলির কোনো কার্যকারিতা নেই? দেখুন, যেমনটি আসলে আমি কিন্তু আসলে বলছিলাম যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার করে যেটি আসলে বলা হয় যে, এবং তারা প্রায় সময় ঘোষণা দেয় যে ৩০০ মিলিমিটার বৃষ্টি হলেও ঢাকায় জলাবদ্ধতা হবে না, কিন্তু আজকে আমরা ৬০ মিলিমিটার বৃষ্টি হতেই আসলে এই
যে রাজধানী, সেই রাজধানীতে জলাবদ্ধতা কারণে চরম ভোগান্তি আসলে রাজধানীবাসীকে পোহাতে দেখছি। দেখুন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাল পরিষ্কার, ড্রেনেজ পরিষ্কার সহ নানা ধরনের প্রকল্প কিন্তু আসলে বিভিন্ন সময় নেওয়া হয়, কিন্তু সেই প্রকল্পগুলো ঠিকমতো বাস্তবায়ন না করার কারণেই কিন্তু আসলে এই ধরনের যে ভোগান্তি পোহাতে হচ্ছে, এটি কিন্তু আসলে নগর পরিকল্পনাবিদরা বলছেন। এবং একই সাথে নগরবাসী যারা আছেন তারাও অভিযোগ করছেন যে পয় নিষ্কাশনের যে ড্রেনগুলো আছে, সেই ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার না করার কারণে, খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে আজকে এই যে পানি প্রবাহ, সেই বৃষ্টির পানি আসলে নেমে যেতে না পারার কারণেই এই যে মানুষের যে দুর্ভোগ এবং জলাবদ্ধতার যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আসলে তৈরি হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার করে যেটি আসলে বলা হয় যে এই জলাবদ্ধতা তৈরি হলে দ্রুত পানি নামিয়ে ফেলার জন্য তাদের কর্মীরা মাঠে কাজ করবে। এবং কিন্তু আজকে সকাল থেকে আমরা বিভিন্ন এলাকা ঘুরেছি, কোনো এলাকাতেই আসলে আমরা সেই ধরনের যে উদ্যোগগুলো যেটি আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার করে বলা হয়, সেই ধরনের কোনো উদ্যোগ কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না। যে কারণে এই যদি আমরা 9টা পর্যন্ত ভারী বৃষ্টির কথা ধরি, এখন দুপুর 2টা বাজে, এরপরে আসলে 5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। এরপরেও কিন্তু আসলে বিভিন্ন এলাকা থেকে পানি এখন পর্যন্ত আসলে সরেনি। এবং যেটি আসলে আশঙ্কা করা হচ্ছে এবং এই এলাকার বাসিন্দারা যেটি আসলে ধারণা করছেন যে এই পানি আজকে দিনভরই আসলে থাকবে এবং এই ভোগান্তি তাদেরকে আসলে সারাদিনই পোহাতে হবে বলে কিন্তু আসলে যেটি আসলে তাদের যে ধারণা এবং যে আশঙ্কা, সেই আশঙ্কার কথা কিন্তু আসলে বলা হচ্ছে। শুধুমাত্র যে সড়কগুলো ডুবেছে তা কিন্তু আসলে নয়, আমরা সড়কগুলোর আশেপাশে যেসব ভবনগুলো রয়েছে বা মার্কেটগুলো রয়েছে সেগুলোও তলিয়ে গেছে, সেটিও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে আজকে দিনভর কিন্তু আসলে নগরবাসীকে এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার ভোগান্তির মধ্যে দিয়ে কিন্তু আসলে পার করতে হচ্ছে। ছুটির দিন যারা বেরিয়েছিলেন কাজে, তারা পড়েছেন চরম বিপাকে। তো আমার কাছে ধানমন্ডি থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জলাবদ্ধতা নিয়ে আলোচনা করতে এবার রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ হিশামউদ্দিন চিশতি। জনাব হিশামউদ্দিন চিশতি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাচ্ছি, আপনি দেখেছেন কয়েক ঘন্টা বৃষ্টিতেই কিন্তু আজকে ডুবে গেছে রাজধানী ঢাকা। টানা বৃষ্টি হলে রাজধানীর বেশিরভাগ এলাকা ডুবে যাওয়াটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। স্বাভাবিক ঘটনা তো এটা না বটেই, তবে আমার প্রথম ইয়ে হলো যে আসলে আমাদের সমস্যাটা হয়েছে কি, আমাদের পৃথিবীর একটা বিরাট অংশ এখন কিন্তু পানির স্বল্পতায়, মানে আমরা যেটাকে ওয়াটার স্ট্রেস বলি, সেটার মধ্যে আছে। পানি তারা পাচ্ছে না। আর আমাদের এখন হয়ে গেছে, আমরা যেটাকে বলি অনেকটা মধুর সমস্যার মতো, যে পানির মতো একটা রিসোর্স আমাদের এত বেশি, আমরা কিভাবে এটাকে ম্যানেজ করব সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, তো আমাদের সমস্যাটা হয়ে গেছে এখন মানে উল্টা আর কি। এখন এটা মূল ঝামেলা যেটা, মানে গোড়ার জায়গাটা যেটা আসলে আমাদের অবকাঠামো এবং আমাদের নগরায়নটা আমাদের প্রকৃতি বিবেচনা করে হয়নি, আমাদের আমাদের আবহাওয়া জলবায়ু বিবেচনা করে হয়নি। হ্যাঁ, আমরা পুরোপুরি ড্রেন নির্ভর হয়ে গেছি। এবং এই যে মানে কংক্রিট ড্রেন আমরা যেটা বলি ম্যান মেড, আমাদের কিন্তু ব্যবস্থাটা মানে প্রাকৃতিক ভাবে যদি বলি, আমাদের কিন্তু পানি অপসারণটা খুব সহজই ছিল আমাদের। হ্যাঁ, কিন্তু আমরা এমন ভাবে নগরায়নটা আমাদের এমন ভাবে হয়েছে যে আমরা এখন একটা বিড়ম্বনা তৈরি করছি। আমি আপনাকে জাস্ট উদাহরণ দেই, যে যেমন ধরেন খাল যেগুলি আমাদের, হ্যাঁ, পুকুর যেগুলো ছিল, এগুলো কিন্তু আমরা অবাধে ভরাট করেছি, একটার পর একটা। নিচু জায়গাগুলি কিন্তু আমরা অবাধে ভরাট করেছি। আচ্ছা, আমাদের খাল থেকে কি ধরনের জিনিস উদ্ধার হলো, এটা নিয়ে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন একটা ইয়া করেছিল, একটা প্রদর্শনী করেছিল, তাই না? মানে জুতা থেকে শুরু করে বিছানার তোষক বালি সবই পাওয়া গেছে খালের মধ্যে। তো এইটা আমাদের ওই জিনিসটা বুঝতে হবে, যে আমাদের ওই দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। শুধু আরো ড্রেন বানায়, আরো প্রকল্প করে কিন্তু এটা সমস্যাটা সমাধান হবে না। এটাকে আমরা যেটা বলি যে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, মানে পানিটাকে আমরা একটা ঝামেলায় পরিণত করছি। হ্যাঁ, অথচ আমাদের এটা সবচেয়ে বড় রিসোর্স ছিল। তো ওই জায়গাটা একটা পরিবর্তন করতে হবে। পানিটাকে আমরা সম্পদ হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি, এবং এই যে মানে প্লেন্টি অফ ওয়াটার আমরা যেটা পাচ্ছি, নদীর পানি এবং বৃষ্টির পানি, এটাকে কিভাবে এবং এটার নানান রকম উপায় আছে। হ্যাঁ, তো এই বলছিলেন জলাবদ্ধতার জন্য যে যে বিষয়গুলো আসলে দায়ী, সাধারণ মানুষের কি এক্ষেত্রে কিছু করার আছে? সরি, একটু আরেকবার বলবেন। আপনি বলছিলেন যে জলাবদ্ধতার জন্য যে যে বিষয়গুলো দায়ী, সে বিষয়ে আপনি বলছিলেন, এবং পানিটাকে কিভাবে রিসাইকেলিং করে কিভাবে ভালো কাজে আসলে ইউজ করা যায় ভালোভাবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের এক্ষেত্রে কিছু করার আছে কিনা? সাধারণ মানুষের তো অবশ্যই করার আছে, কারণ আপনি দূষণ, মানে আমরা যেটা দূষণটা যে করছি, মানে যে
একদিকে দখল, খালের দখল, হ্যাঁ, এবং আরেকদিকে দূষণ। দূষণটা কি, আমাদের যে বর্জ্যগুলো আসছে, আপনি যদি সিটি কর্পোরেশন যখন পরিষ্কারের কাজও করে, এগুলো কিন্তু সাধারণ আমরাই ফেলছি। আমাদের বাসার ময়লা, আমাদের দোকানপাট, অফিস আদালতের ময়লা, এই কঠিন বর্জ্য যেটাকে আমরা বলি, এই কঠিন বর্জ্যগুলো কিন্তু আমরা ড্রেনে ফেলছি। মানে ড্রেনটা আমাদের কাছে অনেকটা হয়ে গেছে বর্জ্য ফেলার জায়গা, আসলে তো ওটা পানি যাওয়ার জায়গা হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো এই যে মানসিকতায় পরিবর্তন, এটা কিন্তু একটা বিরাট জায়গা। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে আমাদের ওই যে বারবার বলছিলাম যে আমাদের সাধারণ মানুষের তো অবশ্যই আছে, কিন্তু মানে ইনস্টিটিউশনালি, মানে যারা এটা ম্যানেজ করে সিটি কর্পোরেশন থেকে, তাদের অ্যাপ্রোচেও কিছু চেঞ্জ দরকার। মানে আমাদের কিন্তু লোকালাইজ রিটেনশন বা ডিটেনশন বলি আমরা, যে স্থানীয়ভাবে ছোট ছোট জায়গায় কিন্তু আমাদের পানি ধারণের জায়গা লাগবে। একদম এটা বিল্ডিং থেকে শুরু করতে হবে। মানে বিল্ডিং এ আমরা যেটা পানি ধারণ বলি, এত পানি তো আমরা ধারণ করতে পারবো না, বাট একটা সার্টেন অ্যামাউন্ট আমাদের বিল্ডিং লেভেলে ধারণ করতে হবে। তারপরে আমাদের এলাকা ভিত্তিক ধারণ করতে হবে, যেই কাজগুলি আসলে আমাদের আগে পুকুরগুলি করতো। আমাদের এখন আসলে হাতির ঝিলের মতো, আসলে আমাদের এখন মিনি হাতির ঝিল লাগবে। প্রতিটা এলাকায় আমরা আসলে যদি পানিটা ধরে রাখতে পারি, তাহলে এই পানিটা কিন্তু আমাদেরকে টেনে বালু নদী। সেক্ষেত্রে আপনি যেটি বললেন যে প্রশাসন বা সিটি কর্পোরেশনের, তাদের কোনো গাফিলতি দেখেন কিনা আপনি? দুঃখিত, সরি, কার? সিটি কর্পোরেশন বা প্রশাসন যারা এটার জন্য দায়ী, তাদের কোনো গাফিলতি আপনি দেখেন কিনা? গাফিলতি মানে কি, জিনিসটা আসলে সমস্যাটার সমাধানটা ইন্টিগ্রেটেড হচ্ছে না। হ্যাঁ, মানে একজন এটা যদি সমন্বিত, আমি যদি বলি ব্যবস্থাপনা, সমন্বিত পানি ব্যবস্থাপনা যেটাকে আমরা বলি, এবং এখন শুধু পানি দিয়ে হবে না, আমাকে বর্জ্য সাথে নিতে হবে। তার মানে কি, আমি একটা খাল পরিষ্কার করে আসছি, ওটা আমার 2 মাস পরে আবার ওটার একই রকম দখল এবং দূষণ। হ্যাঁ, তো ওইটাকে আমার তো প্রিভেন্টিভ মেজারটা নিতে হবে। তো আমি একটা জিনিস পরিষ্কার করে আসলাম, এখন আমি যদি চিন্তা করি যে না, আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করে আসলাম, আবার নেক্সট বর্ষার আগে আমি নিব, প্রকল্প নিব ওটা পরিষ্কার করার, তো এই 12 মাসে তো ওটার এমনিতেই ওটার 12টা বেজে গেছে, তাই না? সো ওইখানে ওই অ্যাপ্রোচটা ওখানে চেঞ্জ করতে হবে, যে আমার ওটা যেন পরিষ্কার করে আসলাম, ওটা যেন পরিষ্কার থাকে, এবং ময়লাটা যেন না ফেলা হয়, সেটা যদি নজরদারির ব্যবস্থা করা হয়, সেটা যদি মানে মনিটরিং এর ব্যবস্থা করা হয়, এবং মানুষকে সচেতন করা, সামাজিকভাবে একটা আন্দোলন এবং প্রতিরোধ তৈরি করা, এটার মাধ্যমে আসলে সমন্বিতভাবে যেতে হবে, সমন্বিতভাবে কাজ করতে হবে এবং তদারকিটা ঠিকঠাক মতো করতে হবে। জি, হিশামউদ্দিন চিশতি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জলাবদ্ধতা নিয়ে আরো জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, সকালে বৃষ্টি পরে মোটামুটি 5 ঘন্টা পেরিয়ে গেছে, সেক্ষেত্রে সেগুনবাগিচার রাস্তাতে কিন্তু আমরা গত 2 ঘন্টা আগেও পানি দেখেছি। বর্তমানে কি অবস্থান দেখছেন সেখানে, এবং পানি আসলে নিষ্কাশনের কোনো ব্যবস্থা সেখানে করা হয়েছে কিনা? গত 2 ঘন্টা আগেও আমরা যে পরিস্থিতি দেখেছি, এখনো কিন্তু সেই পরিস্থিতি একই অবস্থাতেই আছে। আমরা 2 ঘন্টা এবং তার বেশি সময় ধরে সেগুনবাগিচা এবং সেগুনবাগিচার আশপাশের এলাকাগুলোতে ঘুরে দেখেছি যে এই এলাকার প্রায় সবগুলো সড়কেই একই অবস্থা। সব জায়গাতেই পানি বেঁধে আছে, মানে পানি জমে আছে। স্থানীয় বাসিন্দারা বা যারা পথচারী চলাচল করছেন, তারা এর মধ্য দিয়ে এভাবে ভোগান্তি নিয়ে চলাচল করছেন, পারাপার হচ্ছেন। আমরা এর আগে, মানে যখন বৃষ্টি হচ্ছিল, তখন দেখেছি ভোগান্তির চিত্র আরও বেশি। একে তো বৃষ্টি, অন্যদিকে নিচে পানি জমে আছে, দুয়ে মিলে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা এবং এদিক দিয়ে যারা চলাচল করছিল, তাদের জন্য একটা নাকাল হয়ে পড়ার মতোই অবস্থা ছিল। এখন যদিও বা বৃষ্টি কমেছে, কিন্তু যে নিচের পানি এখনো কিন্তু সেটা সেই অবস্থাতেই আছে। কোনোভাবে যে পানি কমছে বা অপসারণ হচ্ছে কোনো একটা জায়গা দিয়ে, সেটা কিন্তু পানির স্তর বা দেখে বোঝা যাচ্ছে না। বরং এখান থেকে যারা প্রধান সড়কে যেতে চান, তাদেরকে এভাবে পায়ে হেঁটে যেতে হচ্ছে, কেননা এই পানির জন্য কিন্তু ভেতরে কোনো ধরনের সিএনজি বা যানবাহন খুব একটা আসতে চাচ্ছে না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তারা বলছেন যে চাইলেও তারা কিন্তু এখানে কোনো যানবাহন ম্যানেজ করতে পারছেন না, কেননা আমরা এর আগে দেখেছি যে যখন মানে এই পানিতে এসে কিন্তু যান্ত্রিক যানবাহনগুলো কিন্তু বিকল হয়ে পড়ছে। অনেককে দেখেছি মোটরসাইকেল ঠেলে নিয়ে যেতে, আবার আরেকটি অংশে আমরা দেখেছি যে গাড়িতে, মানে প্রাইভেট কারে পানি ঢুকে যাওয়াতে, সেটি বিকল হয়ে যাওয়াতে চালক এবং যাত্রী যারা ছিলেন, তারা গাড়িটাকে সেখানে রেখে চলে গেছেন। তো এরকম বিড়ম্বনার মধ্যে কিন্তু যারা এই রাস্তায় আসার চেষ্টা করছেন, তারা দূর থেকে পানি দেখে ফিরে যাচ্ছেন, আর যারা আসছেন তারা এরকম ভোগান্তি নিয়ে যাচ্ছেন। যারা এই রাস্তায় এখন রিক্সা চালাচ্ছেন, তারা বলছেন যে এই পানিতে তাদের রিক্সা চালাতে বেগ পেতে হচ্ছে এবং সেটা কষ্টসাধ্য হচ্ছে। একই সাথে যাত্রীরা বলছেন যে এই পানির কারণে, ভোগান্তির কারণে তাদেরকে দ্বিগুণ বা তার বেশি ভাড়া গুনতে হচ্ছে। যদিও বা কিন্তু আমরা এখন পর্যন্ত সিটি কর্পোরেশন বা কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সড়কে পানি নিঃসারণের, মানে অপসারণ করার কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আর উল্লেখ্য আরেকটি বিষয় বলে রাখা, যে এই সড়কে, মানে এর আশপাশ
আশপাশ ঘিরে কিন্তু কয়েকটি সরকারি অফিস আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জাতীয় শিল্পকলা এবং দুদকের মতো কিন্তু সরকারি অফিসও এখানে আছে। তারপরেও কিন্তু দীর্ঘদিন ধরে এখানে বৃষ্টি হলেই পানি জমে যায় এরকম অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একই সাথে উদ্বেগ যে 4 ঘন্টার বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে পুরো একটি দিন বৃষ্টি হলে কতদিন না জানি নিমজ্জিত থাকবে এই সড়ক। তাই দ্রুত সংস্কার এবং এর প্রতিকার চায় স্থানীয় বাসিন্দারা। রাজধানীর সেগুনবাগিচা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। ভোর 6টা থেকে 3 ঘন্টায় 60 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাজধানীতে। আর সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে 309 মিলিমিটার। এই বৃষ্টি সারা দেশে অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। উত্তরাঞ্চল, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এতে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারে রয়েছে ভূমিধসের শঙ্কা। টানা বৃষ্টিতে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে উল্লেখ করে আবহাওয়া অফিস আরও বলছে, শনিবার থেকে কমে আসবে বৃষ্টির তীব্রতা। অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী এবং কিছু কিছু জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে এবং আজকেও এই ধারাটা অব্যাহত থাকবে। আর আগামীকাল এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণটা ক্রমান্বয়ে কমে যাবে। নতুন করে বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, জামালপুরে নদ নদীর পানি বাড়ায় আবারও বন্যার সংখ্যায় দুর্গতরা। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রবল স্রোতে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় যাতায়াতের সমস্যা প্রকট। ভারী বৃষ্টিতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিলেটে টানা বৃষ্টিতে আবারও বাড়ছে নদ নদীর পানি। হালকা ও মাঝারি বৃষ্টিতে নতুন করে বন্যার সংখ্যা। তৃতীয় দফার বন্যায় এখনো পানিবন্দী 5 লাখ মানুষ। বাড়তেছে, আবার তো মনের ভিতরে ভয় থাকতেছে যে আবার নাকি বন্যা হয়ে যায়। গত 1 মাস ধরে 2 দফা বন্যার কবলে সুনামগঞ্জবাসী। 3 দিন ধরে টানা বৃষ্টিতে দ্রুত বাড়ছে সুরমা নদীর পানি। এতে বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার অন্তত 2 লাখ মানুষ নতুন করে পানিবন্দী। এছাড়া তাহিরপুর সুনামগঞ্জ সড়কের শক্তিয়ার খলা অংশ তৃতীয়বারের মতো তলিয়েছে। গরু দিয়ে অনেক কষ্ট করতেছে, কচুরি বানায় কাইটে নিয়ে গরু খাওয়াইতেছে। ভারী বৃষ্টিতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা অবজার্ভ করছি যে আসলে বৃষ্টিপাত কিরকম হচ্ছে। যদি এটা 300-র ভিতরে থাকে তাহলে খুব বেশি একটা ডেঞ্জারাস অবস্থা তৈরি হবে না, তবে এর বেশি হলে একটু হয়তো বিপদসীমা অতিক্রম করতে পারে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে। চরাঞ্চলে প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী। হাটবাজার যে তরি তরকারি আনবো তা আনতে পারছি না, চলাফেরার খুব সমস্যা। রাস্তা ভাঙি যা পানিতে, বন্যার পানিতে একবার ভাঙি গেছে। যমুনার পানি বাড়ায় টাঙ্গাইলে পানিবন্দী 45,000 মানুষ। সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তলিয়েছে 10,000 হেক্টর জমির ফসল। জামালপুরে পানিবন্দী 6 উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ। পানি ঘরে থেকে নেমে গেছে, এখন কেদা আর কি বাসায় আছে, কেদা কুদে পাড়ায় আর কি রাস্তায় বাড়িতে হয়। নেত্রকোনায় সব নদ নদীর পানি বাড়ায় তৃতীয় দফায় বন্যার সংখ্যা দেখা দিয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, আবহাওয়ার পরিস্থিতি কি, সুরমা নদীর পানির বর্তমান অবস্থান কি, এবং আবারও আমরা যেটি জানতে পেরেছি যে তাহিরপুর সুনামগঞ্জের শক্তিয়ার খলা জায়গা সেটি আবারও তৃতীয়বারের মতো পানিতে তলিয়েছে। সার্বিক অবস্থান আসলে সেখানে কেমন দেখছেন? দেখুন, আমি যদি প্রথমে একটু নদ নদীর কথা বলি, সুনামগঞ্জের সুরমা নদীর পানি যদিও বেলা 12টা পর্যন্ত বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, বেলা 12টা থেকে 2টা পর্যন্ত বৃষ্টিপাত কমে যাওয়ায় সুরমা নদীর পানি 10 সেন্টিমিটার কমেছে, অর্থাৎ এখন বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সুরমা নদী সহ যে শাখা নদীগুলো রয়েছে সব নদী, অর্থাৎ জাদুকাটা, রক্তি, বৌলাই, এসব নদ নদীর পানি কিন্তু এখন বিপদসীমা অতিক্রম করেছে, যার ফলে সুনামগঞ্জ থেকে যে তাহিরপুর সরাসরি যে সড়ক যোগাযোগ ব্যবস্থা, এই সড়কটি এই মুহূর্তে বিচ্ছিন্ন আছে। এই সড়কের প্রায় অন্তত 3টি জায়গায় পানিতে তলিয়ে গেছে, যার ফলে এই সড়ক দিয়ে মানুষের ভোগান্তি কিন্তু চরম আকারে ধারণ করেছে। আপনি জানেন 2 দফা বন্যায় সুনামগঞ্জের সড়কের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আরেকটি বন্যা সুনামগঞ্জে দেখা দিয়েছে। মানুষ কিন্তু এখন একেবারে অসহায়ত্ব বোধ করছে। বিশেষ করে আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সুনামগঞ্জ সদর উপজেলা লালপুর এলাকা এটা। তো এইখানে মানুষ কিন্তু প্রায়
শতাধিক বসতভিটা এই গ্রামের আমরা দেখেছি পানিবন্দী অবস্থায় আছে। তো এরকম জেলার প্রায় হাজার হাজার পরিবার এই মুহূর্তে কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে 2 দফায় বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছিল জানানো হয়েছে 22,000 কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, যদিও এর সংখ্যা আরও বাড়তে পারে বর্তমান বন্যায়। কারণ এখানে পাহাড়ি ঢলের সাথে আমরা দেখেছি ঢেউয়ের আঘাতে কিন্তু অনেক কাঁচা ঘরবাড়ি, সড়কের ক্ষয়ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে সুনামগঞ্জের সড়ক বিভাগ এবং স্থানীয় প্রকৌশল অধিদপ্তর বিভাগের প্রায় 300 কিলোমিটার সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। এইসব আসলে সব কিছু অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে, সার্বিক ক্ষয়ক্ষতি মিলিয়ে কবে নাগাদ আবার সুনামগঞ্জের মানুষ আবার মানে সড়ক এবং বসতভিটা কবে নাগাদ ঠিক হবে সেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। কারণ আপনাকে একটা ছোট্ট করে বিষয় একটু বলে রাখি, সুনামগঞ্জের 2022 সালে যে ভয়াবহ বন্যা হয়ে গিয়েছিল, সেই বন্যার যে সড়ক এবং বসতভিটার ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতি কিন্তু এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। আমি যদি সড়কের কথা বলি, সুনামগঞ্জের এলজিডির যে সড়কগুলো রয়েছে 2022 সালের পরে এখন পর্যন্ত কিন্তু অনেক সড়কই সংস্কার করার বাকি রয়েছে। তো এইসব এখন যে বর্তমানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই বন্যায় আরও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে সেটা পানি পুরোপুরি নেমে যাওয়ার পর আসলে বোঝা যাবে। তবে জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদেরকে বলছেন যে আগামী 24 ঘন্টা কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং নদ নদীর পানি আরও বাড়তে পারে। তবে বড় ধরনের কোনো বন্যা হবে না বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। চীনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাজার ধরতে চান বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে সম্ভাবনাময় এ বাজার ধরতে পারলে দুই দেশের বাণিজ্যে ভারসাম্য আনা সম্ভব। চীনের ব্যবসায়ীরাও কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য নিতে আগ্রহী। ব্যবসায়ীরা মনে করছেন শুল্ক সুবিধার সুযোগে আকর্ষণীয় রপ্তানি গন্তব্যে পরিণত হতে পারে চীন। গত 5 বছরে বাংলাদেশের কৃষি পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি পৌঁছেছে 18%, যার উল্লেখযোগ্য অংশ প্রক্রিয়াজাত খাবার। এদিকে 2028 সালের মধ্যে কৃষি পণ্যের বৈশ্বিক চাহিদা 15% বাড়বে, যা বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য শিল্পের জন্য রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি করবে। উদ্যোক্তারা বলছেন চীনের বাজারে প্রক্রিয়াজাত পণ্যের চাহিদা বেশি, তাই সম্প্রসারণমুখী শিল্পের জন্য এটি সম্ভাবনাময় বাজার। বাংলাদেশ থেকে আমরা নুডলস রপ্তানি করছি চায়নার বাজারে, এবং এই চাইনিজরা অত্যন্ত আনন্দের সাথে আমাদের নুডলস গ্রহণ করছেন। এটা হয়তো তাদের জীবনে একটি বৈচিত্র্য উপহার দিচ্ছে, এজন্যই হয়তো আমরা উত্তরোত্তর ভালো করছি। চীনা ব্যবসায়ীরা বলছেন বছরে 200 কোটি টন চিংড়ির চাহিদা রয়েছে তাদের দেশে, আর এক্ষেত্রে তাদের আমদানির অন্যতম উৎস হতে পারে বাংলাদেশ। পাশাপাশি অন্যান্য প্রক্রিয়াজাত পণ্যেরও যথেষ্ট চাহিদা আছে চীনে। China consuming like 2 billion. আমরা চিংড়ি অনেক পছন্দ করি। চিংড়ি আমদানির জন্য বাংলাদেশ আমাদের অন্যতম দেশ হতে পারে। এখানে আমাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। দুই দেশের ব্যবসায়ীরা কাজ করতে পারবে। 9 জুলাই বেইজিংয়ে অনুষ্ঠিত বিজনেস সামিটে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়েছে, আর এতে সুযোগ তৈরি হয়েছে রপ্তানি বাড়ানোর। আমরা আমাদের ল্যান্ড দিব, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি দিব, এবং আমাদের কোটি কোটি যারা আমাদের মানব সম্পদ তারা সেখানে কাজ করবে। এর মাধ্যমে যেমনি কর্মসংস্থান হবে, টেকনোলজি ট্রান্সফার হবে, নতুন নতুন ইন্ডাস্ট্রি হবে। যারা বাংলাদেশের সাথে ব্যবসা করতে চান এবং ভবিষ্যতে বাংলাদেশের সাথে নতুন কী ধরনের এভিনিউ খোলা যায় সেই ব্যাপারে একাডেমিক রিসার্চগুলো তারা করতে চান, এরকম সকল স্টেক হোল্ডারদেরকে এবার আমরা এই ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ জানিয়েছি। দেশের আইসিটি, এগ্রো, বিদ্যুৎ জ্বালানি সহ অবকাঠামো খাতে আরও বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা দুই দেশের ব্যবসায়ীদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বেইজিং, চীন। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRD-তে যোগদান নিয়ে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। শোকজও করা হচ্ছে না তাকে, তবে জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন যোগদানের আদেশ অমান্য করায় মতিউরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাবেক কর্মকর্তাদের মতে অনুমতি ছাড়া 60 দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকলে পলায়নের অভিযোগে মতিউরকে চাকরিচ্যুত করা যাবে। দেশ জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হলে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে এই দপ্তরে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। এখানে তাকে বদলি করা হয় গত 23 জুন, কিন্তু আজ পর্যন্ত তিনি এখানে আসেননি।
আইআরডি কর্মকর্তারা জানান, মতিউর বাহক মারফত যোগদানপত্র পাঠিয়েছেন, কিন্তু সেটি বিধিসম্মত না হওয়ায় গ্রহণ করা হয়নি। কর্মকর্তারা জানান, মতিউরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি, তাই কারণ দর্শানোর নোটিশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। গত সপ্তাহে নোটিশ প্রস্তুত করে আইআরডি, কিন্তু পাঠানো হয়নি। কেন পাঠানো হয়নি তার সদুত্তর দিতে পারেননি কর্মকর্তারা। তারা জানান, শুধু দুর্নীতি দমন কমিশন দুদকের নোটিশ মতিউরের বিভিন্ন ঠিকানায় পাঠানো হয়েছে। বিষয়টি আমি দেখব যে কেন যোগ দেন নাই এবং কি বিষয়, এর পিছনের কারণ কি, কোনো যৌক্তিক কারণ আছে কিনা। অনেক সময় যৌক্তিক কারণ থাকতে পারে, তো সেটিও আমাদের দেখতে হবে। তো সেটি আমি দেখে ব্যবস্থা করব। একই শহরের মধ্যে কোনো সরকারি কর্মকর্তাকে বদলি করা হলে 24 ঘন্টার মধ্যেই নতুন কর্মস্থলে যোগ দিতে হয়। মতিউর তা না করে সরকারি আদেশ অমান্য করেছেন। এজন্য কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু করা যায়। আবার এক নাগারে 60 দিনের বেশি অনুপস্থিত থাকলে পালানোর অভিযোগে সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুতও করা যায়। তিনি আমাদের যে সরকারি বিধিমালা ভঙ্গ করেছেন এবং মিসকন্ডাক্ট করেছেন, তো এই জন্য তার বিরুদ্ধে প্রসিডিংস চালু করতে পারে, ডিপার্টমেন্টাল মামলা হতে পারে, তার ডিজার্শনও হতে পারে, কেন তিনি এতদিন ধরে কোথায় আছেন কেউ জানে না। আর বাহক মারফত কোনো যোগদানপত্র দেওয়ার কোনো বিধান আমাদের নেই। যোগদানপত্র নিজে উপস্থিত থেকে যোগদান করতে হয় কর্তৃপক্ষের কাছে। এনবিআর কর্মকর্তারা জানান, মতিউরের চাকরির মেয়াদ শেষ পর্যায়ে, ডিসেম্বরে তার স্বাভাবিক অবসরে যাওয়ার কথা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাদিক এগ্রোর ব্রাহ্মা জাতের গরু কোথায়, এ প্রশ্নের উত্তর নেই কারো কাছেই। জানা গেছে, রাজধানীর আশপাশের 3টি খামারে কিছুদিনের জন্য রাখা হয়েছিল গরুগুলো। এরই মধ্যে 6টি জব্দ করেছে দুদক, বাকিগুলোর খোঁজ করছে তদন্ত দল। গত 27 জুন মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরপর রাজস্ব ফাঁকি সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে ফার্মটির বিরুদ্ধে। নতুন করে সমালোচনা শুরু হয় নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু আমদানি নিয়ে। সরকারি তথ্য মতে জব্দ করা 18টি ব্রাহ্মা গরু থেকে 15টি বিক্রি করে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। নানা উপায়ে সেগুলো ঘুরিয়ে ফিরে আবারও আসে সাদিক এগ্রোর হাতেই। সেই 15টি গরু থেকে 2টি বিক্রি হয়েছে 2.5 কোটি টাকায়। দুদক জব্দ করেছে আরও 6টি। এখন প্রশ্ন উঠেছে, বাকি 7টি ব্রাহ্মা গরু কোথায়? বাকিগুলো কোথায় আছে আমি জানি না। আল্লাহর কসম দিয়ে বলছে আমি জানি না। আমি কি বলতাম আপনাকে বলেন? সে কি করছে, একটা পাতার কি করতে পারে আমি জানি না। তো সেটা আমাকে বলি করছে নাকি? অনুসন্ধানে জানা গেছে অন্তত 3টি ফার্মে বিভিন্ন সময়ের জন্য রাখা হয় গরুগুলো। বসিলার রিভারাইন ফার্মে ছিল গরুগুলো, তবে এ ফার্মে কাউকেই খুঁজে পাওয়া যায়নি। মোহাম্মদপুরে সিটি কর্পোরেশনের উচ্ছেদের পর কেরানীগঞ্জের আটিবাজারের এএসসি এগ্রোতে রাখা হয় ব্রাহ্মা সহ অন্যান্য জাতের কয়েকটি গরু। নরসিংদীর দিকে নেওয়ার কথা মনে হয় না, হতে পারে যেতে পারে, কেন যেহেতু গরু যখন রাখছে কোথাও কোথাও কয়টা আনছিল আমাদের এখানে বাহামা অঞ্চলে একটাই বড়টা। সাভারের ভাতুরকায় সাদিক এগ্রোর আরেকটি ফার্ম, সেখানেও মেলেনি ব্রাহ্মা গরু। ব্রাহ্মা জাতের 7টি গরু এখন কোথায় সে তথ্য জানেন শুধুই সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কারে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ করার দাবিতে আজ বিকেলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ করবে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল রাতে রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচির ঘোষণা করে আন্দোলনকারীরা। একই সাথে তারা দাবি জানান পরিপত্র বা প্রজ্ঞাপন নয়, আইনের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কারের। এর আগে গতকাল বিকেলে কোটা সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া গুরুত্বপূর্ণ আরও কিছু সড়কে বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজপথ, রেলপথে অবস্থান করেন তারা। গত 5 জুন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট। এরপরে শুরু হয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন। বুধবার হাইকোর্টের রায়ে 1 মাসের স্থগিতাদেশ দেয় আপিল বিভাগ। তবে শিক্ষার্থীরা জানান কোটা সংস্কারের জন্য নির্বাহী বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। সেখান থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। রাজধানীতে বর্ষার মৌসুমের অজুহাতে বেড়েই চলেছে কাঁচা শাকসবজির দাম। 2-3 দিনে প্রতিটি সবজির দাম বেড়েছে 15 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া এখনও পেঁয়াজ ও আলুর দর চড়া। ব্যবসায়ীরা এ বাড়তি দামের জন্য দুষছেন মধ্যস্থতা ভোগীদের আর ক্রেতাদের অভিযোগ, মনিটরিংয়ের অভাবে লাগামহীন বাজার।
রাজধানীর বাজারে ৮০ থেকে ১২০ টাকার নিচে মিলছে না কোনো শাকসবজি। বর্ষা মৌসুম আর জলাবদ্ধতার অজুহাতে বাজারের বিক্রেতারা প্রায় সব শাকসবজির দাম কেজিতে বাড়িয়েছে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়, কেজিতে বেগুন ১২০, টমেটো ২০০, করলা ১১০ থেকে ১২০, গাজর ১৫০ থেকে ১৬০ টাকায় মিলছে। আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়, আর পেঁয়াজের কেজি এখন ১২০ থেকে ১২৫ টাকা। ক্রেতাদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে পণ্যের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। আজকে একটু দাম বেশি বলতেছে তুলনামূলক, এর আগেও বৃষ্টির আগে যেগুলো কিনছি তার চেয়ে আজকে ২০-৩০ টাকা সবগুলোই বেশি। গ্রামে আছে ৫ টাকা ৭ টাকা কেজি ঢেঁড়স, এখানে ঢেঁড়স হলো ৮০ টাকা কেজি। পেঁয়াজ, আলু প্লাস অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির খরচ বহন করা আসলে দিনে দিনে খুবই কষ্টকর হয়ে পড়তেছে। তো আমি মনে করি এক্ষেত্রে আসলেই মানে সরকারের কঠোর হস্তে এটাকে দমন করা উচিত। তবে বিক্রেতাদের দাবি, মধ্যস্থতাভোগীদের প্রভাবে বাজারে বাড়ছে প্রতিটি পণ্যের দাম। তাছাড়া ভারী বৃষ্টিতে পণ্যের ঘাটতির কথাও জানান তারা। যারা বড় বড় ব্যবসায়িক তারা দামগুলি বাড়াচ্ছে, ছোটোখাটো ব্যবসায়িকরা কিছুই করতে পারে না। এক বস্তা পেঁয়াজে তারা কি সিন্ডিকেট করবে ৭০-৮০ কেজি মাল, আর যারা হাজার হাজার টন নিয়ে ব্যবসা করে তারাই মূলত দেশের উঠানামা করা দাম। জিনিসের চাহিদার তুলনায় আমদানি কম। সাধারণ মানুষের অভিযোগ, সরকারের বাজার মনিটরিং আগের তুলনায় কমেছে, ফলে অতিরিক্ত মুনাফার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছরের মতো ভিড় না থাকলেও দেশের বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারে চলছে পুরো দামে বেচাকেনা। উৎপাদন কম হওয়ায় দাম চড়া, বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে আম। প্রতিদিন এই বাজারে ২৫ থেকে ৩০ কোটি টাকার আম কেনাবেচা হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর কানসাট আম বাজার। বরি আবহাওয়ার কারণে উৎপাদন কম হয়, দাম চড়া। প্রতিমন ফজলি ও আম্রপালি বিক্রি হচ্ছে ২৬০০ থেকে ৩২০০ টাকায়। ল্যাংড়া ও খিরসাপাত আম বিক্রি হচ্ছে ৬ থেকে ৮০০০ টাকা মন। তবে উৎপাদন কমের কারণে সব কৃষকের মুখে হাসি নেই। উৎপাদন কম হলে বাজার দর বাড়ে, কিন্তু আমার কৃষক তো টাকা পাচ্ছে না। আমার কৃষক ৫০টা বাগানে ২-৩টা বাগানে আম হয়েছে, সবগুলোই মার চলে গেছে। শীতের তীব্রতা ছিল, আমের মুকুল আসতে দেরি, তারপরে আমের মুকুল আসার পর বৃষ্টিপাত, জলবায়ুগত পরিবর্তনের নানান প্রভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে আম কিনছেন। কানসাট বাজার থেকেই প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা আম সরবরাহ হচ্ছে, যার বাজার মূল্য ২৫ থেকে ৩০ কোটি টাকা। ৯ থেকে ১১ লক্ষ টাকার আম একটি গাড়িতে যায়। সেই ক্ষেত্রে আমরা দেখে আসছি যে সব মিলিয়ে আমাদের এই বাজার থেকে ২৫ থেকে ৩০ কোটি টাকার আম প্রতিদিন বেচে কেনা হয়। কৃষি বিভাগ বলছে, এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১,৫০,০০০ টন কম আম উৎপাদন হবে। যে এই বছর আমরা হয়তো ৪.৫ লাখ মেট্রিক টন উৎপাদন হবে, কিন্তু আসলে এই অল্টারনেট বেয়ারিং এবং এই কারণগুলোর কারণেই আমরা আশা করছি যে এই বছর ৩ লক্ষ মেট্রিক টনের কাছাকাছি আমাদের উৎপাদনটা হবে। এবার আমের উৎপাদন কম হওয়ার কারণ হিসাবে বৈরী আবহাওয়াকে দায়ী করছে কৃষি বিভাগও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কাজ না করায় বৃহস্পতিবার ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের -8 উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। আকাশে ওড়ার প্রায় ২০ মিনিট পর ফিরে আসে বিমানটি। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশের -8 মডেলের ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমান সূত্র জানায়, এসি কাজ না করায় যাত্রীরা হইচই শুরু করেন, ফলে পাইলট শাহজালাল বিমানবন্দরে ফিরে আসেন। বিমান কর্তৃপক্ষ জানায়, পরে বৃহস্পতিবার সকাল 9:50 বিকল্প ফ্লাইটে যাত্রীদের চট্টগ্রাম পৌঁছে দেওয়া হয়। ঘটনার পর সেই উড়োজাহাজটির এসি মেরামতের জন্য হ্যাঙ্গারে পাঠানো হয়েছে। এই ফ্লাইটের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমানের একাধিক ফ্লাইট দেরি করে ছাড়ে। অপরাধ সাংবাদিকদের অনুসন্ধানের রিপোর্টের কারণেই দুর্নীতিবাজ ও তাদের নানান অপরাধ প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণি। সকালে অপরাধ সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের স্পোর্টস কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি নিয়ে কথা বলেন। দীপুমণি বলেন, সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সহ নানা উন্নয়ন করে যাচ্ছে। সাংবাদিক বান্ধব সরকার হওয়ার কারণেই এসব হচ্ছে বলেও জানান তিনি। এ সময় ভার্চুয়াল বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। কোটা আন্দোলন নিয়ে তিনি বলেন, আদালতের প্রতি সম্মান দেখানো উচিত এবং আদালতের নির্দেশনার বাধ্যবাধকতা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করা হলে পুলিশ এটি বরদাস্ত করবে না বলেও জানান ডিএমপি কমিশনার।